ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে। আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলতেছিল, ইতোমধ্যে তোমরা দেখেছো যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা আছে, আমরা প্রাণী বিজ্ঞান বলি, এইটার দুইটা ফ্রি ফ্রি ক্লাস তোমরা পেয়ে গেছো অলরেডি। এবং আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসছি সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, যেটা আর কি জীববিজ্ঞানের। এখান থেকে একটা ক্লাস নিয়ে আসছি, সেটা অধ্যায় হচ্ছে কি কোষ বিভাজন। কোষ বিভাজন অধ্যায়টা তোমাদের ফ্রিতে একদম পড়ায় দেওয়া হবে। আশা রাখছি তোমরা ভালো একটা ক্লাস পাবা। দেখো, আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্র যেটা আছে, এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। এটার নাম কি আমাদের কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি একটু বেসিক নিয়ম। কোষ বিভাজন, কোষ বিভাজন বলতে কি বুঝি? বিভাজন। দেখো, কোষ অর্থ কি? কোষ মানে তোমরা কি জানো? কোষ মানে জানো হচ্ছে কি জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের একক, কাজের একক। তাহলে কোষ যদি বলে, কোষ কাকে বলে, তাহলে জীবদেহের গঠন ও কাজের এককে আমরা কি বলবো? কোষ বলবো। আর এই বিভাজন বলতে কি বোঝায়? বিভাজন মানে হচ্ছে কি ভাগ, ভাগ বা এটাকে আমরা বলতে পারি বিভক্ত, বিভক্ত। দেখো, তাহলে আমি বললাম কি বিভাজন মানে ভাগ বা বিভক্ত। এখন কি ভাগ হবে সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। যদি একটি কোষ, একটি কোষ, একটি কোষ থেকে, একটি কোষ থেকে দুই বা তার অধিক, তার অধিক অধিক কোষের সৃষ্টি হয়, কোষের সৃষ্টি হয়। কেমন কোষ? অপত্য কোষ, অপত্য কোষের সৃষ্টি হয়, সৃষ্টি হয়। তাকে আমরা কি বলবো? কোষ বিভাজন বলবো। তাকে আমরা কি বলবো ভাই? কোষ বিভাজন। এখন দেখো কি বললাম, যে আমি প্রথমে বললাম যে কোষ, কোষ বিভাজনের অধ্যায় যেহেতু নাম, কোষ মানে কি জীবদের গঠন ও কাজের একক। বিভাজন অর্থ হচ্ছে ভাগ। কিসের ভাগ হবে? এই যে কোষটা আছে, এই কোষটা একটা কোষ থেকে দুই বা তার অধিক, তাহলে দুই বা তার অধিক কোষে যদি সৃষ্টি হয় তাহলে আমরা সেটাকে বলবো কোষ বিভাজন, তাই তো? তাহলে এই যে একটা কোষ, তার মানে এটা কি, এটা হচ্ছে পুরনো, তার মানে এটাকে আমরা বলি, এই একটা কোষ যেটা আছে, এই একটা কোষকে আমরা কি কি বললাম? এটা হচ্ছে আমাদের মাতৃকোষ, মাতৃকোষ। এখন যদি তুমি চিন্তা করো, বাচ্চা কোথা থেকে আসে? মা থেকে আসে। তার মানে মা থেকে মাতৃ, ওখান থেকে আসলো মাতৃকোষ। এই মাতৃকোষের কয়টা বাচ্চা হবে? দুইটা বা দুইয়ের অধিক বাচ্চা হবে। এই বাচ্চাগুলো যেটা আছে এটাকে বলা হচ্ছে অপত্য কোষ। কি বলা হচ্ছে? অপত্য কোষ, বা এটা হচ্ছে ডটার সেল, ডটার সেল। তাহলে এটা কি কি বলা হয়? ডটার সেল। আর এটা হচ্ছে কি মাতৃকোষ। তাহলে এই কোষ বিভাজনের বেসিক এতটুকুই, যে কোষ বিভাজন যদি তোমরা যদি বুঝতে চাও তাহলে এতটুকু জানলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে। প্রথম প্যারা যেটা আছে সেই প্যারার নিচে দেখবা তোমরা একটা জিনিস, সেখানে হচ্ছে আমাদের এই কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী কি? ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। ইনি কত সালে লক্ষ্য করেন? 1882 সালে। 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং প্রথম এই কোষ বিভাজন লক্ষ্য করেন। কোথায় লক্ষ্য করেন? সামুদ্রিক স্যালামান্ডার, সামুদ্রিক, সামুদ্রিক স্যালামান্ডার, স্যালামান্ডার। তাহলে সামুদ্রিক স্যালামান্ডার নামক যে শৈবাল আছে, এটার কোষে প্রথম ইনি দেখতে পারেন হচ্ছে কোষ বিভাজন। দেখতে পারেন কে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এবং কত সালে দেখতে পারেন? সেটা হচ্ছে 1882। দেখো, এই সামুদ্রিক স্যালামান্ডারের নাম, বৈজ্ঞানিক নাম অনেক সময় চলে আসে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটুরাস ম্যাকুলোসা, ট্রিটুরাস ম্যাকুলোসা। তাহলে আমাদের এই প্রথম থেকে এতটুকু জানলেই হবে। আর একটা বিজ্ঞানী মতবাদ দেন, বিজ্ঞানী রুডলফ ভিশারাও, বিজ্ঞানী রুডলফ ভিরসাও, ভিরসাও। তাহলে এই বিজ্ঞানী রুডলফ ভিরসাও যে আছে, ইনি বলেন কি একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি, একটি কোষ থেকে, কোষ থেকে আরেকটি কোষের সৃষ্টি, আর একটি কোষের সৃষ্টি। তাহলে কি বললাম? যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম হচ্ছে কি আমাদের হচ্ছে কোষ বিভাজনটা লক্ষ্য করেন। এবং পরবর্তীতে আরেকটা উক্তির কথা বললাম, সেটা হচ্ছে কি বিজ্ঞানী রুডলফ ভিরসাও, তিনি কি বলেন? যে একটি কোষ থেকে আরেকটি কোষের সৃষ্টি। প্রথম প্যারায় এতটুকু তোমাদের পড়লেই এখন থেকে এনাফ হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেটা দেখি। তো তোমাদের এই ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো নেওয়া হচ্ছে কোথা থেকে তোমরা জানো অবশ্যই। আমাদের পাঠশালা নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো
তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তো তোমরা অবশ্যই সেখানে হচ্ছে কি করবা, একটা হচ্ছে ফেসবুক পেজে একটা লাইক করে রাখবা এবং ইউটিউবে হচ্ছে কি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন আইকন যেটা আছে, বেল আইকন যেটা আছে, ক্লিক করে রাখবা। তাহলে হচ্ছে কি নতুন কোনো ভিডিও আসলেই তোমরা যেন সেটা সাথে সাথেই দেখতে পারো। পাশাপাশি একটু বলে নেই, তো তোমাদের জন্য আমাদের কোর্স চলতেছে কিন্তু, হ্যাঁ, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দিবা সবার জন্য আমাদের কোর্স আছে। ঢাবির জন্য স্পেশাল কোর্স চলতেছে, যে ঢাবি টার্গেট 0.4 ব্যাচ। মোটামুটি একটা ব্যাচ ফিল আপ হয়ে গেছে এবং পরবর্তী তোমাদের রিকোয়েস্টে পরবর্তী ব্যাচে আমরা স্টুডেন্ট ভর্তি করাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখবা এবং গুণগত মান যাচাই করবা। এবং আরো যদি বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবা। এবং পরবর্তীতে আমরা আসি এখন পরবর্তী আমাদের টপিক যেটা আর কি। এই কোষ বিভাজন পড়তে গেলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড। ডিপ্লয়েড তাহলে কি বললাম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কি এবং ডিপ্লয়েড কি তোমরা জানো, আগে থেকে জেনে আসছো এই জিনিসটা, খুবই ইজি। হ্যাপ্লয়েড হচ্ছে কি n সংখ্যক ক্রোমোজোম, আর ডিপ্লয়েড হচ্ছে কি 2n সংখ্যক ক্রোমোজোম। মানে এক সেট, যদি কোষের মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে তাহলে আমরা সেটাকে বলবো হ্যাপ্লয়েড, আর যদি কোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি ডিপ্লয়েড। তাহলে আমি একটু আবার বলে নিচ্ছি তোমাদের, এক সেট ক্রোমোজোম থাকলে কি হয়, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং 2 সেট ক্রোমোজোম থাকলে কি হয়, সেটা হচ্ছে কি আমাদের ডিপ্লয়েড। এখন আমরা দেখবো এই অধ্যায়ে আর কি বেসিক, প্রথমের দিকে হালকা পাতলা বেসিক আছে, একটু পরে আমাদের আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আমরা অবগত হব। এখন একটু লিখে নিই তোমাদের জন্য যে কোষ বিভাজন। আচ্ছা, এই কোষ বিভাজন মূলত কত প্রকার? দেখো, এই কোষ বিভাজন মূলত 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন মূলত 3 প্রকার। কি কি কোষ বিভাজন 3 প্রকার? প্রথমে হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস অ্যামাইটোসিস। তার পরবর্তীতে হচ্ছে কি আমাদের মাইটোসিস, মাইটোসিস, এবং পরবর্তীতে আমাদের হচ্ছে কি মিওসিস, মিওসিস। তাহলে কি বললাম, আমাদের এই কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা যায় ভাই? এই কোষ বিভাজনকে ভাগ করা যায় 3 ভাগে। 3 ভাগের মধ্যে কি একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস এবং একটা হচ্ছে কি মিওসিস। এখন দেখো, এই অ্যামাইটোসিস যেটা আছে এখান থেকে তোমরা মনে রাখবা কি, আমরা তো পূর্ণাঙ্গ ভাবে এগুলো জিনিস দেখবো, কিন্তু আমরা স্পেশালি এখান থেকে কি মনে রাখবো এতটুকু তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই অ্যামাইটোসিস যেটা আছে, এই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বললাম? অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন, বা ডিরেক্ট সেল ডিভিশন। এই মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, কোষ বিভাজন, বিভাজন। এবং এই মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন, কোষ বিভাজন, বিভাজন। এখন দেখো, তাহলে আমি প্রথমে বললাম অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, কেন বলা হয় একটু পরে আমরা দেখব। মাইটোসিসকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, কেন বলা হয় সেটাও আমরা দেখব আস্তে আস্তে। এবং মিওসিসকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এই দুটার ইংলিশটা আমরা শিখে নিবা। এই দুটার ইংলিশ টার্ম কি? একটা হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন মানে সমীকরণিক কোষ বিভাজন, একটা হচ্ছে কি হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে আমি বললাম যে আমাদের মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস এই তিনটা সম্পর্কে আমাদের মোটামুটি এখান থেকে এতটুকু জানলেই হবে। আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিব। এখন আমরা পড়াশোনা করি পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে। ওকে, তো পরবর্তী আমাদের টপিক কি? পরবর্তী টপিক হচ্ছে আমাদের এই অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস নিয়ে আমরা একটু জেনে নেই। এখান থেকে খুবই অল্প একটু পড়াশোনা আছে যেটা ইউনিভার্সিটিতে আসতে দেখা যায়, তো আমরা সেটুকু জিনিসই শুধু দেখব। তাহলে আমরা এখন কি শিখবো? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। এখন দেখো, এই অ্যামাইটোসিস সম্পর্কে যদি বলি, অ্যামাইটোসিস তোমরা জানো, আমি একটু আগে বলে নিলাম, এটাকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন প্রত্যক্ষ কথাটা কেন বললো? দেখো, এটা যদি একটা কোষ হয় এবং এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এইটা পরবর্তীতে যখন বিভক্ত হবে, মানে হচ্ছে কি আমাদের কোষ বিভাজনটা যখন হবে, পরবর্তীতে এই পরবর্তী পর্যায়ে দেখবে যে মাঝখানটায় এদের মধ্যে খাঁজ হয়ে যায় এবং নিউক্লিয়াসটা লম্বালম্বি হয়ে যায়, এবং নিউক্লিয়াসটা কি হয়? লম্বা হয়ে যায়, একদম লম্বা হয়ে যায়। এবং পরবর্তীতে যদি দেখো, এই এখান থেকে ডিরেক্ট দুইটা অপত্য কোষ তৈরি হয়, ডিরেক্ট দুইটা অপত্য কোষ তৈরি হইলো, এখান থেকে ডিরেক্ট দুইটা অপত্য কোষ তৈরি হলো। এখন দেখো তো, যে এই অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমি কি বললাম, যে একটা কোষ
কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, কি বললাম, একটা কোষ কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া ডিরেক্ট একটা কোষ থেকে কয়টা কোষ পরিণত হলো, দুইটা কোষে পরিণত হলো। এই যে ডিরেক্ট ব্যাপারটা ঘটলো, এই কারণেই আমরা এটাকে বলি প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এখানে। আর এখান থেকে একটু তোমাদের একটু নলেজে দেই, সেটা হচ্ছে যে দেখো মূলত মূলত কোষ বিভাজন যে আছে, এই কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি, একটু বেসিক, জাস্ট বেশি কিছু না, একটু বেসিক। হ্যাঁ, তো এই কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি, মূলত কোষ বিভাজন, কোষ বিভাজন, বিভাজন। দেখো এই কোষ বিভাজন হয় মূলত দুইটা জিনিসের, কোষ বিভাজন হয় মূলত কয়টা জিনিসের, দুইটা জিনিসের। একটা হচ্ছে নিউক্লিয়াসের, একটা হচ্ছে নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের, একটা হচ্ছে সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজমের। তাহলে কি বললাম আমি, যে আমাদের এই কোষ বিভাজন যে হয়, এই কোষ বিভাজন মূলত কয়টা হয়, কয়টা জিনিসের, দুইটা জিনিসের। একটা হচ্ছে কি সাইটোপ্লাজম, একটা হচ্ছে কি নিউক্লিয়াস। এখন যদি তুমি একটা কোষ এই পাশে আঁকায় নাও, দেখো তো এইটা আমাদের একটা নিউক্লিয়াস, আর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে সাইটোপ্লাজম। মূলত যদি একটা কোষ ভাগ হয়, আমাদের প্রাচীর যেটা আছে সেটা তো থাকবেই, এটা যদি ভাগ করে ফেলি আমরা, এটা যদি ভাগ করে ফেলি, তাহলে পরবর্তীতে কি হয়, নিউক্লিয়াস আরেকটা হলো এখানে, আরেকটা হলো এই পাশ দিয়ে আবার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তার মানে হচ্ছে কি আমাদের ভাগ হয়ে গেল কার কার, একটা হচ্ছে সাইটোপ্লাজমের, একটা হচ্ছে নিউক্লিয়াসের। বুঝাইতে পারছি? তাহলে আমাদের এই কোষ বিভাজন মূলত কয়টা কয়টা জিনিসের হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াসের হয়, একটা হচ্ছে কি সাইটোপ্লাজমের হয়। এখন দেখো এই নিউক্লিয়াসের যে কোষ বিভাজন আমরা, এইটাকে আমরা কি বলি, এইটাকে বলি আমরা ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, কাইনেসিস। আর সাইটোপ্লাজম যেটা আছে, এই সাইটোপ্লাজমেরটা বলি আমরা সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, কাইনেসিস। এখন দেখো এটা মনে রাখবা কি হবে, দেখো বায়োলজিতে এই ক্যারিয়ন, এই ক্যারিও যেখান থেকে আছে, মানে ক্যারিয়ন, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে কি বললাম, বায়োলজিতে এই ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং এই যে সিস কথাটা যেখানেই পাবা সেখান থেকে বুঝবা এটা একটা প্রক্রিয়া, সিস কথাটা যেখানেই পাবা সেখান থেকে বুঝবা কি এটা একটা হচ্ছে আমাদের প্রক্রিয়া। তাহলে দেখো তো ক্যারিয়ন মানে যদি নিউক্লিয়াস হয়, আর এটা যদি প্রক্রিয়া হয়, তার মানে নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া, তাহলে আমরা সেটাকে কি বলবো, ক্যারিওকাইনেসিস। আমরা যদি সাইটোকাইনেসিসের ক্ষেত্রে দেখি, সেম কথা, এই যে সাইটো অর্থ হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসছে, এবং সিস মানে প্রক্রিয়া, তার মানে সাইটোপ্লাজমে বিভাজনের প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো, সাইটোকাইনেসিস। তাহলে এতটুকু যদি তোমরা এখান থেকে জানো, আশা রাখি যে আর তোমাদের বেসিকে কোনো সমস্যা হবে না। তো আমরা কোথায় ছিলাম, পূর্ববর্তী টপিকে, পূর্ববর্তী টপিকে আমরা ছিলাম হচ্ছে যে অ্যামাইটোসিস আমরা দেখছিলাম। এখন অ্যামাইটোসিস থেকে আমি জাস্ট তোমাদের অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এইটা একটু বুঝাই দিচ্ছি। এখন দেখো এই অ্যামাইটোসিস থেকে আমাদের কিছু এমসিকিউ জানতে হবে, সেটা কি জিনিস। প্রথমে আসো এই অ্যামাইটোসিসটা হয় কোথায়, অ্যামাইটোসিসটা হয় কোথায়। দেখো অ্যামাইটোসিসটা হয় এককোষী জীবে, এককোষী জীবে অ্যামাইটোসিসটা হয়। এককোষী জীবে অ্যামাইটোসিসটা হয়। এই এককোষী জীবগুলো কি কি আছে, এককোষী জীব হচ্ছে ইস্ট এবং অ্যামিবা, ইস্ট এবং অ্যামিবা, অ্যামিবা। তাহলে কি বললাম, যে আমাদের এই এককোষী জীবে আমাদের কি হয়, অ্যামাইটোসিস হয়। এবং সেটার উদাহরণ কি আমি বললাম, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে অ্যামিবা বা নীলাস সবুজ শৈবাল, ঠিক আছে। তাহলে এককোষী জীবে আমাদের ইস্ট, অ্যামিবা, এটার মধ্যে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা, এই অ্যামাইটোসিস যেটা হচ্ছে, এই আমাদের অ্যামাইটোসিস বা কি বলে ওটাকে, প্রত্যক্ষ কোষ বিভাজন যে আছে, এই প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াটা কার অনুরূপ জানো, তোমরা যখন অণুজীব করবা, অণুজীবে দেখবা যে ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি আছে। এই ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি অনেকটা আমাদের এই অ্যামাইটোসিসের মতো। তাহলে কি ব্যাকটেরিয়ার দ্বিভাজন, দ্বিভাজন পদ্ধতি অনেকটা কার মতো, অ্যামাইটোসিসের মতো, অ্যামাইটোসিসের মতো। তাহলে যদি এতটুকু পড়ো, তাহলে এই অ্যামাইটোসিস থেকে আশা রাখি যে আর কোনো সমস্যা হবে না। এবং আরেকটা কথা এখানে আছে, বিজ্ঞানী স্ট্রাসবার্জার, উনি হচ্ছে 1892 সালে একটা 1892 সালে স্ট্রাসবার্জার উনি একটা কথা বলে, যে পরবর্তীতে যত উন্নত প্রক্রিয়া আছে সবগুলো সৃষ্টি অ্যামাইটোসিস থেকে। বুঝাইতে পারছি? পরবর্তীতে যত উন্নত প্রক্রিয়া আছে সবগুলো সৃষ্টি কোথা থেকে, এই অ্যামাইটোসিস থেকে। এই উক্তিটা আমাদের বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1892 সালে দেন। তাহলে আমাদের এই অ্যামাইটোসিস নিয়ে এতটুকু জানা ছিল। এবং আজকের এই ক্লাসের সব থেকে যে হট টপিক, যেখান থেকে কোশ্চেন না আসলে বলা চলে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনে হয় না, এরকম একটা জায়গা, সেখান থেকে আমরা দেখব। এবং অনেক 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 হট একটা টপিক এটা, ঠিক আছে। তো এখন দেখো আমাদের হট টপিকটা কি ছিল, হট টপিকটা হচ্ছে আমাদের কোষ চক্র,
কোষ চক্র বা সেল সাইকেল। সেল সাইকেল কি বললাম, আমাদের কোষ চক্র বা সেল সাইকেল। এখন আমরা এই সম্পর্কে পূর্ণাঙ্গ দেখার চেষ্টা করব। দেখো, কোষ চক্র মূলত দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, দুইটা জিনিস নিয়ে কোষ চক্র তৈরি হয়। যদি আমি এখান থেকে নিচে নিয়ে আসি, তাহলে কোষ চক্র আমাদের দুইটা জিনিস নিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে আমাদের এম ফেজ, একটা হচ্ছে আমাদের ইন্টারফেজ। ইন্টারফেজ কি বললাম, কোষ চক্র আমাদের দুইটা জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে কি এম ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ। এখন তোমরা এইটাতে কি মনে রাখবা, এইটাতে মনে রাখবা এম ফেজের সময় কত। এম ফেজে হচ্ছে 5 থেকে 10% সময় লাগে। এই কোষ চক্রের মোট সময়ের 5 থেকে 10% হচ্ছে আমাদের এম ফেজে, এবং এই ইন্টারফেজে লাগে আমাদের 90 থেকে 95%, 90 থেকে 95% সময়। এখন এইটা মনে রাখবা কিভাবে তোমরা, এখন দেখো, তোমরা যে এইচএসসি পরীক্ষা দিলা, তার আগ থেকে তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হিসাব যদি করো, তাহলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই এখন এডমিশন পর্যন্ত চলে আসছো, অনেক বড় একটা তোমরা প্রিপারেশন নিচ্ছ। এবং তোমরা যেদিন পরীক্ষা দিবা ইউনিভার্সিটিতে, কত ঘন্টা পরীক্ষা দিবা? 1 ঘন্টা। তার মানে প্রিপারেশন বা প্রস্তুতিকাল যেটা। ও আরেকটা জিনিস এখান থেকে দেখো, ইন্টারফেসকে আমরা কিন্তু বলি প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায় কি বললাম, ইন্টারফেসের আরেকটা নাম হচ্ছে প্রস্তুতি পর্যায়। তাহলে এখন দেখো তো, যে এই ইন্টারফেস যদি প্রস্তুতি পর্যায় হয়, তার মানে তুমি প্রস্তুতিটা কি লং সময় ধরে নিবা, পরীক্ষা দিবা কতক্ষণ? 1 ঘন্টা, তাই তো। তো এই কারণে মনে রাখবা এভাবেই, যে ইন্টারফেজের সময় বেশি লাগে, কত? 90 থেকে 95%। আর এখানে আমাদের এম ফেজ মানে পরীক্ষা 1 ঘন্টা সময়, তার মানে এখানে কম সময় লাগবে, এটা কি আমাদের 5 থেকে 10%। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু এখান থেকে পড়লে মোটামুটি আর লাগবে না। আমাদের আজকের এই পড়াশোনা আরো একটু পড়তে হবে আমাদের এই ইন্টারফেসকে নিয়ে। ঠিক আছে, এখন দেখো, আমাদের এই কোষ চক্রের ইন্টারফেস থেকে আমরা আরেকটু পড়াশোনা করব। তাহলে আমাদের এই টপিক কি ছিল? টপিক ছিল হচ্ছে আমাদের কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে এটা টপিক কি ছিল আমাদের? কোষ চক্র বা সেল সাইকেল। এখন দেখো, আমরা কোথায় এসে থামছি? ইন্টারফেজ। দেখো, এই ইন্টারফেজ যে আছে, এই ইন্টারফেজকে 3টা পর্যায়ে ভাগ করা হয়। কতটা পর্যায়ে? 3টা পর্যায়ে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে ভর্তি হইছো, ফার্স্ট ইয়ার তোমরা দিছো, তারপর তোমরা সেকেন্ড ইয়ার, তারপর তোমরা হচ্ছে অ্যাডমিশন দিবা। তার মানে তোমাদের 2টা পর্যায় ছিল ইন্টারমিডিয়েটে, তাই না? কিন্তু এই আমাদের এখানের ইন্টারফেজ যেটা আছে বা প্রস্তুতি পর্যায়, এটাকে আমরা 3টা পর্যায়ে ভাগ করব। একটার নাম হচ্ছে গ্যাপ ওয়ান, একটার নাম হচ্ছে সিনথেসিস, এবং একটার নাম হচ্ছে কি গ্যাপ টু। কি বললাম? একটার নাম গ্যাপ ওয়ান, একটা নাম সিনথেসিস, একটা নাম হচ্ছে কি আমাদের গ্যাপ টু। এখন দেখো, এই 3টার সময়কাল। দেখো, গ্যাপ ওয়ানের সময়কাল হচ্ছে 30 থেকে 40%, সিনথেসিস হচ্ছে 30 থেকে 50%, এবং গ্যাপ টু হচ্ছে 10 থেকে 20%। এই কয়েকটা পার্সেন্ট তোমরা না পড়ে পরীক্ষার হলে যাবা না, কারণ হচ্ছে কি, এখান থেকে হিউজ কোশ্চেন চলে আসছে। বিগত বছরে যদি তোমরা ইউনিভার্সিটি কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা যে আমাদের এই কোষ চক্র থেকে অনেক অনেক বেশি কোশ্চেন চলে আসে। তো আমাদের এখানে আমরা জাস্ট একটা পার্সেন্টেজ শিখলাম, যে G1 এবং সিনথেসিস এবং G2 মানে কি গ্যাপ ওয়ান, সিনথেসিস এবং গ্যাপ টু। তো আমি এই চিত্রটা এভাবে না আঁকায় তোমাদের জন্য একটু গ্রাফিক্যালি করার চেষ্টা করি। দেখো, তো আমাদের যদি বলি, তাহলে আমাদের প্রথমে কোষ চক্র আমাদের কয়টা ভাগ ছিল? প্রথমে কোষ চক্র আমাদের ছিল 2 ভাগ। একটা হচ্ছে কি এম ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ, তাই তো। এবং সেই ইন্টারফেজকে আমরা 3টা পর্যায়ে ভাগ করলাম। একটা হচ্ছে গ্যাপ ওয়ান, একটা হচ্ছে কি গ্যাপ টু, আর একটা হচ্ছে কি সিনথেসিস, তাই তো। তো আমি একটু তোমাদের জন্য সুবিধার্থে আমি একটু চিত্র আঁকাইনি। হ্যাঁ, দেখো, এইটা হচ্ছে আমাদের একটা কোষ চক্রের একটা চিত্র আর কি। যদি আমি এটাকে সেন্টার পয়েন্ট মনে করি, তাহলে অল্প সময় কোনটা? এইটা হচ্ছে আমাদের এম ফেজ, এবং এইটা হচ্ছে আমাদের গ্যাপ ওয়ান, এইটা হচ্ছে আমাদের সিনথেসিস, এবং এইটা হচ্ছে আমাদের গ্যাপ টু। গ্যাপ টু ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যাপ টু। দেখো, এখন যদি আমি বলি যে আমাদের এই এম ফেজের সময়কাল কত ছিল, তোমরা এটা অবশ্যই খাতায় লিখবা। এম ফেজের সময়কাল ছিল আমাদের কত পার্সেন্ট ভাই? এম ফেজের সময়কাল ছিল 5 থেকে 10%। ঠিক আছে, 5 থেকে 10, আর বাদ বাকি 90 থেকে 95 ছিল আমাদের এই ইন্টারফেস। আমাদের এতটুকু কিন্তু আমাদের হচ্ছে বিভাজনরত অবস্থা বা এম ফেজ, এবং বাদ বাকি পুরোটাই হচ্ছে আমাদের এখানে ইন্টারফেস। এখন এই গ্যাপ ওয়ানে সময়কাল কত ছিল? গ্যাপ ওয়ানের সময়কাল ছিল আমাদের 30 থেকে
40%। সিনথেসিসের সময়কাল কত ছিল? 30 থেকে 50%, 30 থেকে 50%। এবং গ্যাপ টুতে কত ছিল? 10 থেকে 20%। তাহলে এই যে 3টা পার্সেন্টেজ আমি লিখলাম এখানে, 4টা মোট। এম ফেজে 5 থেকে 10%, আমাদের গ্যাপ ওয়ানে 30 থেকে 40%, এবং সিনথেসিসে 30 থেকে 50%, গ্যাপ টুতে 10 থেকে 20%, তাই তো? তো এখন এই গ্যাপ ওয়ান যেটা আছে, এই গ্যাপ ওয়ান সম্পর্কে আমাদের আর কি কি জানতে হবে? দেখো, গ্যাপ ওয়ান থেকে আমাদের আরো কয়েকটা জিনিস পরীক্ষা কোশ্চেন আসে, আমাদের সেই জিনিসগুলো জানতে হবে। এখন যদি আমি বলি এই গ্যাপ ওয়ান থেকে আর কি কি হয়, গ্যাপ ওয়ান থেকে প্রথমে একটা জিনিস দেখো, গ্যাপ ওয়ান থেকে প্রথম একটা কাজ হয়, সেটা হচ্ছে আমাদের সাইক্লিন, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, নামক প্রোটিন, সাইক্লিন নামক কি হয়? প্রোটিন তৈরি হয়। সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, এইটা পরবর্তীতে কি করে? এই সাইক্লিন প্রোটিন যেটা আছে, এই সাইক্লিন প্রোটিন পরবর্তীতে সিডিকে এর সাথে যুক্ত হবে। সিডিকে মিন্স কি? যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটার ফুল ফর্ম হচ্ছে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাইলে এই সাইক্লিন নামক প্রোটিনটা পরবর্তীতে সিডিকে এর সাথে যুক্ত হবে, এবং এই সিডিকে পরবর্তীতে কি করবে? সিডিকে ফসফোরাইলেশন করবে, ফসফোরাইলেশন করবে, রাইলেশন করে। তাহলে আমি কি বললাম? যে আমাদের এই গ্যাপ ওয়ানে কি হয়? গ্যাপ ওয়ানে আমাদের সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, এটাতে সময়কাল 30 থেকে 40%, এবং এই সাইক্লিন প্রোটিনটা আমাদের কি করে? সিডিকে এর সাথে যুক্ত হবে। কার সাথে? সিডিকে এর সাথে যুক্ত হওয়ার পর এই সিডিকে এর সাথে আমাদের পরবর্তীতে ফসফোরাইলেশন করবে। তাহলে আমাদের গ্যাপ ওয়ানের একটা কাজ আমরা এখান থেকে শিখলাম। এখন ধর গ্যাপ ওয়ানে আর কি হয়? গ্যাপ ওয়ানে হচ্ছে প্রোটিন, প্রোটিন, তারপর হচ্ছে আরএনএ, আরএনএ এবং ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, উপাদান তৈরি হয়, তৈরি হয়। এখন দেখো, গ্যাপ ওয়ানে আমরা কি পাইলাম? একটা পেলাম সাইক্লিন নামক প্রোটিন, এটা আমাদের সিডিকে এর সাথে যুক্ত হবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এবং সেটা পরবর্তীতে আমাদের সিডিকে ফসফোরাইলেশন করে। আমাদের পরবর্তীতে আমরা পাইলাম এখান থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ তৈরি হয়, এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান আমরা কোথায় তৈরি হবে? এই G1 বা গ্যাপ ওয়ান পর্যায়ে আমাদের তৈরি হবে। এবং সিনথেসিসে আমরা কি পাইছি? গ্যাপ ওয়ান এতটুকু জানলে এখান থেকে আর পড়তে হবে না। এবং এই সিনথেসিসে আমরা কি পাইছিলাম? সময়কাল আমাদের 30 থেকে 50%। কত পার্সেন্ট? 30 থেকে 50%। এবং এখানে একটা সব থেকে ভ্যালুয়েবল কাজ, মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ এখানেই হয়, সেটা হচ্ছে কি? এই ডিএনএটা রেপ্লিকেশন হয়ে যায়, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে সিনথেসিসে আমাদের কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। বুঝাইতে পারছি? সিনথেসিসে ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং এই সিনথেসিসের প্রধান কাজ ডিএনএ রেপ্লিকেশন করা। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে আসি গ্যাপ টুতে। কারণ গ্যাপ টুতে এসে দেখো, গ্যাপ টুতে কি আমাদের? এই গ্যাপ টুতে আমাদের সময় কত ছিল? 10 থেকে 20%। এবং এই গ্যাপ টুতে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবিলস। তাহলে এই মাইক্রোটিউবিউলস আমাদের তৈরি হয়। গ্যাপ টুতে আমাদের কি তৈরি হয়? মাইক্রোটিউবিউলস তৈরি হয়। দেখো, এই মাইক্রোটিউবিউলস এর কাজ কি? এই মাইক্রোটিউবিউলস এর কাজ হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের কোষ বিভাজনের যে পর্যায়গুলো পাবো আমরা মাইটোসিসের ক্ষেত্রে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা যতগুলো পাবো, সেখানে যে আমাদের স্পিন্ডল তন্তু তৈরি হবে, সেই স্পিন্ডল তন্তু তৈরি করা হচ্ছে আমাদের এই মাইক্রোটিউবিউলস এর কাজ। তার মানে এখান থেকে আমরা লিখে রাখলাম স্পিন্ডল তন্তু তৈরি করা, তৈরিতে সাহায্য করে আমাদেরকে মাইক্রোটিউবিউলস। স্পিন্ডল তন্তু তৈরিতে সাহায্য করে আমাদের এই মাইক্রোটিউবিউলস। তাহলে আমি যদি আরেকবার এখান থেকে বলে নেই, আমাদের এই কোষচক্র সম্পর্কে তোমরা একটা বিস্তর ধারণা পেয়েছো। এখানে তোমরা যারা স্ক্রিনশট দিবা দিয়ে নাও, এবং অবশ্যই নোট করতে হবে। এখন দেখো, এই কোষচক্র সম্পর্কে আমরা আর কি জানবো? কোষচক্র সম্পর্কে আর কয়েকটা জিনিস জানার আছে, প্রথমের দিকে বেসিক। এখন দেখো, কোষচক্র সম্পর্কে আমরা আরেকটা জিনিস জানবো, যে এই কোষচক্র আবিষ্কার করে কে, বা প্রথম লক্ষ্য করে কে, তাই তো? এখন কোষচক্র পড়লাম, কে তৈরি করছে সেটাই যদি না জানি, তাহলে কেমন হয়ে যায় না? এই কোষচক্র করে প্রথম হচ্ছে আমাদের আবিষ্কার করেছে কি? হাওয়ার্ড ও পেল্ক। কি বললাম? হাওয়ার্ড এবং পেল্ক হচ্ছে আমাদের এই কোষচক্রটা আবিষ্কার করে। হাওয়ার্ড এবং পেল্ক আমাদের কি করে? কোষচক্রটা আবিষ্কার করে। এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, তো আমি একটু ক্লিন করে নেই, কারণ এই কটা জিনিসও ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, তো একটু ক্লিন করে নেই। ক্লিন করতে করতে কিছু কথা বলি। অ্যাডমিশনে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিছু নেই। আর যদি বিকল্প কিছু চিন্তা করো, তাহলে সেটা দিয়ে পড়াশোনা হবে না। ঠিক আছে? এখন
তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো রিভিউ দিবা এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিবা, সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমাদের আরো নতুন নতুন ভিডিওগুলো আসবে এবং আমাদের আগ্রহ বেড়ে যাবে তোমাদের, যাতে আমরা ফ্রিতে অনেক কন্টেন্ট দিতে পারি সে বিষয়ে আমাদের আরো বেশি জোরদার হবো আর কি। হ্যাঁ, তো আমরা দেখো এখানে আরেকটা জিনিস আমি বললাম যে হাওয়ার্ড এবং পেল কি করে, কোষ চক্রটা আবিষ্কার করে, তাই তো। দেখো এই কোষ চক্র যে আছে, এই কোষ চক্র প্রথম কে, এইটা তো একটা শুরুর নির্দেশ দেবে, কোষ চক্রটা শুরুর একটা নির্দেশ দিবে না। এই কোষ চক্র শুরুর নির্দেশ দেয় হচ্ছে টার্গেট কোষ। টার্গেট কোষ কি বললাম, টার্গেট কোষটা হচ্ছে কি শুরুর নির্দেশ দেয়, শুরুর নির্দেশ দেয়। টার্গেট কোষটা কি করে, শুরুর নির্দেশ দেয়। এবং পরবর্তীতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই কোষ চক্র যখন হবে আর কি, মানে এই কোষ চক্র যে পর্যায়টা আমাদের চলতেছে, এই কোষ চক্রের মধ্যে কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, কিছু হচ্ছে কি বাহ্যিক উদ্দীপনা দেয়। তো ওই অভ্যন্তরীণ উদ্দীপনা যেটা আছে, লিখে নিই আমি, অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা উদ্দীপনা দেয়, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় হচ্ছে আমাদের এই সাইক্লিন, কি সিডিকে। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় আমাদের কি সাইক্লিন বা সিডিকে, ঠিক আছে। এবং বাহ্যিক উদ্দীপনা দেয় কে, বাহ্যিক উদ্দীপনা দেয় আমাদের বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বা এটাকে আমরা জিএফ বলি। হ্যাঁ, ওই জিএফ আবার এই জিএফ না, তোমরা যেটা ভাবতেছো, ঠিক আছে। এই জিএফ মানে হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। দুষ্টামি করা যাবে না, অ্যাডমিশনে দুষ্টামি করা কোনোভাবেই যাবে না। এখন দেখো যে বাহ্যিক উদ্দীপনা যেটা দেয় সেটাকে আমরা বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, আর অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় আমাদের এই সিডিকে, ঠিক আছে। দেখো এই বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর যেটা আছে, এটা আমাদের দেখবো ওখানে মধ্যে ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা আমাদের এই দুটা হচ্ছে আমাদের কি করে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু এখান থেকে আছে। এবং পাশাপাশি এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, আমি উপরেই লিখি, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেখান থেকে প্রায়শই কোশ্চিন আসতে দেখা যায়, তোমরা দেখবা যে ইউনিভার্সিটিতে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলে দেখবা প্রায়শই এই কোশ্চিনটা পেয়ে যাবা। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে কোষ মানে, কোষের একটা সৃষ্টি মানে কি, বিভাজন হবে, তাই তো, কোষের একটা সৃষ্টি। তো এই যে একটা জিনিস দেখো, এই যে কিছু কিছু কোষ আছে, কিছু কিছু কোষ বিভাজিত হয় না, বিভাজিত হয় না। এখন এই কোষগুলো তোমাদের অবশ্যই জানতে হবে কোন কোষগুলো বিভাজিত হয় না। তাহলে এই কোষগুলো লিখে নাও। এই কোষগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের লাল রক্ত কোষ, এটাকে তোমরা সংক্ষেপে কি শিখাইছি, আরবিসি বা লোহিত রক্ত কণিকা, তাই তো। তাহলে আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের নিউরন বা এটাকে আমরা বলি স্নায়ু কোষ। এবং পরবর্তীতে আমাদের হচ্ছে কি পেশি কোষ। দেখো এই যে তিনটা জিনিস লিখলাম, কিছু কিছু কোষ আমাদের এখানে কি বিভাজিত হয় না। আর একটা কোষ বিভাজিত হয় না, তোমরা জানো যে উদ্ভিদের স্থায়ী টিস্যু কখন হচ্ছে কি বিভাজিত হয় না। এটাও লিখে দেই, উদ্ভিদের স্থায়ী টিস্যু। তাহলে দেখো আমাদের এখানে কিছু কিছু কোষ বিভাজিত হয় না। প্রথমে আমরা পড়লাম লাল রক্ত কোষ বা আরবিসি, কি পড়লাম, লাল রক্ত কোষ বা আরবিসি, তারপর হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ, তারপর হচ্ছে পেশি কোষ। এখন পেশি কোষের মধ্যে কোনটা, এখন এটা তোমরা মনে রাখবা কিভাবে, তাই তো। এটা মনে রাখবা, সুন্দর একটা ট্রিক্স আছে, নরেন্দ্র মোদীকে কে চেনো, নরেন্দ্র মোদীকে চেনো না, ভারতের আমাদের যে প্রধানমন্ত্রী আছে ভারতের, সেটা হচ্ছে কি নরেন্দ্র মোদী। হ্যাঁ, এই নরেন্দ্র মোদী থেকে মনে রাখবা, এই নরেন্দ্র দিয়ে দন্ত নতে আমাদের হচ্ছে কি নিউরন বা স্নায়ু কোষ, কি বললাম, দন্ত নতে আমাদের নিউরন বা স্নায়ু কোষ। এবং রতে হচ্ছে কি, রতে হচ্ছে আমাদের লাল রক্ত কোষ বা রক্ত কোষ, ঠিক আছে। দেখো এখানে দয় র আছে, দন্ত নয় দয় র আছে, তাই তো। এটা দিয়ে আমাদের কি হবে, এখন দেখো এই যে পেশি কোষের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেগুলো দ্রুত স্পন্দন করে, স্পন্দন। যে পেশি কোষগুলো দ্রুত স্পন্দন করে সেই পেশি কোষগুলো বিভাজিত হয় না। এখন দ্রুত স্পন্দন কে করে, দ্রুত স্পন্দন আমাদের কি করে, দ্রুত স্পন্দন হার্ট করে। তার মানে এই হার্টের বাংলা কি হবে, পেশি কোষ।
তাহলে এখান থেকে মনে রাখবা, এই যে এখান থেকে তোমরা মনে রাখবা হৃদপেশি কোষ হচ্ছে আমাদের এই দ থেকে চলে আসবে। কিভাবে চলে আসবে আমি প্রসেসটা দেখাই দিছি। এবং পাশাপাশি আরেকটা হচ্ছে কি উদ্ভিদের স্থায়ী কোষ, ঠিক আছে। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস যদি তোমরা পড়ো তাহলে দেখবা যে এখান থেকে তোমরা ভালো একটা কমন পেতে পারো আর কি। হ্যাঁ, তো আমাদের এই কোষ চক্র থেকে এই কয়েকটা জিনিস তোমাদের একটা মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি কোষ চক্র তো সবাই বুঝাইলেন, কিন্তু কোষ চক্র কাকে বলে সেটাই তো জানি না, তাই না? তো সেইটাই তো জানি না, এখন সেইটা কি জিনিস সেইটা একটু বুঝাই দেন। তাহলে এখন সেইটা দেখো কি জিনিস। দেখো, একটা জিনিসের যে কোনো একটা কোষের উদ্দেশ্য আসলে কি, সৃষ্টি হবে, তারপর বৃদ্ধি হবে, তারপর কি হবে, বিকাশ হবে। এইটা এই তো না আমাদের মানুষের কাছে, আমাদের সৃষ্টি হবো মানে আমাদের জন্ম হবে, তারপর আমরা জীবনযাপন করব, তারপর মরে যাব, এটাই আমাদের জীবনের মেইন উদ্দেশ্য, তাই তো? তো এই কোষের ক্ষেত্রেও কি একই জিনিস, কি কি, সৃষ্টি, সৃষ্টি, বৃদ্ধি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা জিনিস নিয়ে আমাদের কোষ চক্র গঠিত। তাহলে যদি বলি কোষ চক্র কাকে বলে, তাহলে কি সৃষ্টি, বৃদ্ধি বা বিভাজন এই তিনটা জিনিস যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো কোষ চক্র বা সেল সাইকেল। বুঝাইতে পারছি? তাহলে এতটুকু পড়লে আমাদের এই সেল সাইকেল সম্পর্কে আর পড়তে হবে না। আশা রাখি তোমরা এখান থেকে ভালো একটা কোশ্চিন কমন পেয়ে যাবা আর কি। হ্যাঁ, এবং আরেকটা কথা এখান থেকে আরেকটু পড়ার আছে, তো আমরা এখন সেই টপিকটা দেখবো, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে যে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই কোর্স চক্রে। কোর্স চক্রে আমাদের ইন্টারফেস নিয়ে আমাদের যত ধরনের কোশ্চেন আসতে পারে বা ইউনিভার্সিটিতে যে জায়গাগুলো থেকে কোশ্চেন করতে পারে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সেসব জায়গা। তোমরা অবশ্যই সেগুলো নোট করবা এবং পাশাপাশি হচ্ছে কি তোমাদের বোর্ড বইয়ে দাগায় দাগায় পড়বা, তাহলে পড়াটা বেশি মনে থাকবে। এবং পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি এমফেস। এমফেস থেকে কি আসে ভাই? এমফেস থেকে কি আসে? এমফেস থেকে তেমন কিছু না, এমফেসের সময়কাল আমরা আগেই পড়ে নিছি, 5 থেকে 10%। এবং স্তন্যপায়ী যতগুলো প্রাণী আছে, স্তন্যপায়ী যত প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণীদের কি হয়, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই মাইটোটিক দশা বা এমফেজ যেটা আছে এইটা হচ্ছে কি 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা যাবত স্থায়ী হয়, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টা যাবত স্থায়ী হয়। কি বললাম? স্তন্যপায়ীদের ক্ষেত্রে মাইটোটিক দশা যেটা আছে 1 থেকে 1.5 ঘন্টা যাবত স্থায়ী হয়। আমরা যদি এটাকে ইয়াতে করি, মিনিটে করি, তাহলে কি 60 থেকে 90 মিনিট, 60 থেকে 90 মিনিট, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের এই কোষ বিভাজন সম্পর্কে আমাদের এতটুকুই পড়ার ছিল। তো কোষ বিভাজনের আমাদের প্রথম লেকচার এটা। এখানে আমরা আজকে শিখলাম কি কি, প্রথমে আমাদের অ্যামাইটোসিস সম্পর্কে একটু শিখে নিচ্ছি, এবং আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কোষ চক্র। এবং এইটা হচ্ছে এই কোষ চক্রটা হচ্ছে আমাদের এখানে 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়, 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে? তো এই 3 স্টার ইম্পর্টেন্ট আমাদের যে টপিকটা আমরা শিখলাম, তো এখান থেকে আশা রাখি যে তোমাদের সকল ধরনের কোশ্চেন এবং তোমাদের যেগুলো মনের কথা ছিল আর কি, তোমাদের জানার যেগুলো ইচ্ছা ছিল তোমরা সেগুলো ক্লিয়ার করতে পেরেছো। এবং পরবর্তীতে আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস যাবে। তো তোমরা সবাই কানেক্টেড থাকবা। কোথায় কানেক্টেড থাকবা? আমাদের পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবা। এবং আমাদের ব্যাচ চলতেছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পেতে এই নাম্বারে হচ্ছে কি যোগাযোগ করবা, তাহলে আমাদের প্রতিনিধি তোমাদের সাথে কথা বলে নিবে। তো সবাইকে এ পর্যন্তই। পাশাপাশি আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে ভাই দেখো যে তোমরা কোথায় কে দৌড়াচ্ছ আমি জানি না, যেখানেই পড়ো পড়াশোনাটা শুরু করো। কারণ হচ্ছে কি পড়াশোনা না করলে দেখবা যে পিছায় পড়তেছো, ডে বাই ডে তুমি পিছায় পড়বা, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে প্রথম থেকেই লেগে থাকতে হবে, কারণ আমাদের হিসাব করলে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট বেশি দিন যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, এগুলো পরে কোনো ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো কেন তোমাদের অ্যাডমিশন টেস্ট মোটামুটি একটু সময়ের মধ্যে হয়ে যাবে। তো সেই অবধি তোমাদের সাথে তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।